ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, হঠাৎ ব্যাংকটা বন্ধ হয়ে গেল। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি ফেরত পাবেন মাত্র 2 লাখ টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। হঠাৎ কয়েকদিন আগে ফেসবুকে ঢুকে দেখি এলাহি কাণ্ড। বাংলাদেশ ব্যাংকে টাকা রাখছি আমরা অপরাধ করে ফেলছি। 23 লক্ষ টাকা আছে ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে, উঠাতে গেলে বলে যে এটা প্রফিটের টাকা, দিব না। আমি 5,000 টাকা এই রমজান মাসে ইফতারের জন্য চেয়েছি, ম্যানেজার আমাকে গালিগালাজ করতেছে। মানুষের হাহাকার। দেশের বেশ কয়েকটা ব্যাংক থেকে টাকা ওঠানো যাচ্ছে না। কেউ কেউ বলছে দেউলিয়া, কেউ রেখেছেন 1 কোটি, কেউ 10 লাখ, আর একজনকে তো দেখলাম 200 কোটি টাকা রেখেও ব্যাংক থেকে মাত্র 5,000 টাকা তুলতে পারছে না। কেউ মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছেন, তুলতে পারছেন না। কেউ ঋণ শোধের জন্য টাকা রেখেছেন, সেটাও শোধ করতে পারছেন না। পাওনাদার বাড়িতে তাগাদা দিতে আসছে। বাধ্য হয়ে কেউ কেউ বলছেন টাকা না পেলে ব্যাংকে তালা দেব। তাই দেশের এই সংকটময় পরিস্থিতিতে অনেকেই নানা মতামত, পরামর্শ, তথ্য দিচ্ছেন। তার মধ্যে একটি হলো, এই গভর্নর খালি টাকা চালাবে, ইন্টারেস্ট রেট কমাবে, মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেবে, সেটা সামলাইতে আরো টাকা চালাবে, মুদ্রাস্ফীতি আকাশে উঠবে, টের পাবেন কিভাবে? শুধু সোনার দামটা দেখবেন ধাই ধাই করে বাড়তে। বাংলা লুথার কিং এর সরকার ইকোনমিক কোলাপস করে ধপাস করে। শুনতে কঠিন মনে হলেও কথায় সত্যতা আছে। এমন পরিস্থিতিতে যে দেশই পড়বে, সরকার পরিস্থিতি সামাল দিতে প্রচুর টাকা ছাপাবে। এর প্রভাব সেই মুহূর্তে হয়তো চোখে পড়বে না, কিন্তু সূক্ষ্মভাবে দেখলে বুঝবেন সোনার দাম বাড়বে। আর সেটাই হচ্ছে। সোনা আজকাল মানুষকে শান্তিতে শুতেও দিচ্ছে না। গত কিছুদিনের মধ্যেই 2 লাখ প্লাস থেকে বেড়ে দাম প্রায় 3 লাখ হয়ে গেছে। আমি পুরনো অনেক ভিডিওতেই বলেছি, ব্যাংকে টাকা রাখা সবচেয়ে নিরাপদ বা লাভজনক জায়গা নয়। এটা অনেকটা মরুভূমির মরীচিকার মতো। সামনে পানি দেখবেন, কিন্তু কাছে গেলে দেখবেন ধোঁকা। আপনি ভাবছেন ব্যাংকে টাকা আছে, মাসে মাসে সুদ আসছে, বিনা পরিশ্রমে ইনকাম। এটাকেই হয়তো ওয়ারেন বাফেট বলেছেন ঘুমের মধ্যেও ইনকাম। কিন্তু সত্যটা হলো, এটা ঘুমের মধ্যে ইনকাম নয়, এটা ঘুমের মধ্যে স্বপ্ন দোষ। কারণ আপনি যে টাকা ব্যাংকে রেখেছেন, প্রতি বছর ইনফ্লেশন নামের চোর সেই টাকা একটু একটু করে চুরি করে নিয়ে যাচ্ছে, আর আপনি বুঝতেও পারছেন না। পরীক্ষার জন্য দেখুন, খোকা যদি 2000 সালের আগে ব্যাংকে 2000 টাকা রাখে, আর আজ যদি সেই টাকা তুলতে যায়, তবে 2000ই পাবে, যদি সংকটময় ব্যাংকগুলোতে না রেখে থাকে। কিন্তু প্রশ্ন হলো, 2000 সালের 2000 টাকা আর আজকের 2000 টাকার মান কি এক? নিশ্চয় না। এর জন্যই উন্নত দেশগুলোতে ব্যাংকে টাকা রাখলে তারা ইন্টারেস্ট দেবার পরিবর্তে উল্টো আপনার টাকা ইন্টারেস্ট হিসেবে কেটে নেয়। উদ্দেশ্য যেন মানুষ ব্যাংকে টাকা না রাখে এবং এই টাকা দিয়ে ব্যবসা কিংবা অ্যাসেট গড়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে। তাই খোকার মতো ধোকা খেয়ে বোকা না হতে চাইলে আপনার করণীয় কি? ব্যাংকে না রাখলে টাকা রাখবেন কোথায়? এমন কোন জায়গা কি আছে যেটা ব্যাংকের চেয়েও নিরাপদ এবং দেবে ব্যাংকের চেয়েও বেশি রিটার্ন? কি করলে রাতে টাকার টেনশন নয়, হবে শান্তির ঘুম? এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। কারণ ভাইজান, আজকে আমরা আলোচনা করতে চলেছি এমন 4টি অ্যাসেট আইডিয়া নিয়ে, যেখানে টাকা রাখলে আপনার টাকা থাকবে নিরাপদ এবং দেবে ব্যাংকের চেয়েও বেশি প্রফিট। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। অ্যাসেট আইডিয়া নাম্বার 1, গডস মানি। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী রবার্ট কিওসাকি স্বর্ণকে ডাকেন একটি বিশেষ নামে, গডস মানি। কেন? কারণ স্বর্ণ এমন একটি সম্পদ যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণ কেবল সৃষ্টিকর্তার। মানুষ চাইলে কাগজের টাকা ছাপাতে পারে, ব্যাংক চাইলে রাতারাতি ডিজিটাল মুদ্রা তৈরি করতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ একজোট হলেও সামান্য এক টুকরো স্বর্ণ তৈরি করতে পারবে না। আগামীকাল যদি পৃথিবীতে আর কোনো নতুন স্বর্ণখনি আবিষ্কার না হয়, তাহলে একদিন স্বর্ণ পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। ইতিহাসের পাতা উল্টালে দেখবেন, সরকার বদলেছে, সভ্যতা ধ্বংস হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, নতুন নিয়ম, নতুন শাসক, নতুন মুদ্রা এসেছে, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, স্বর্ণের মূল্য। 1000 বছর আগে স্বর্ণ যেমন মূল্যবান ছিল, আজও তেমনই, আর ভবিষ্যতেও তাই থাকবে। কারণ স্বর্ণ কোনো সরকার তৈরি করেনি, এটা তৈরি করেছে প্রকৃতি। আর এই গোল্ডের সাথে জড়িয়ে আছে একটি গোল্ডেন রুল, যেটা এতটাই গুরুত্বপূর্ণ যে চাইলে এখনই নোটে লিখে রাখতে পারেন। যখনই পৃথিবীতে বড় কোনো অস্থিরতা আসে, হোক সেটা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা বড় কোনো অর্থনৈতিক বিপর্যয়, তখনই স্বর্ণের দাম বাড়তে শুরু করে। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য চলুন একটু ইতিহাস থেকে ঘুরে আসি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্দা নামার সাথে সাথে ইউরোপের অর্থনৈতিক সমৃদ্ধিরও পর্দা নামে। যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মহাদেশটি তখন শুধু একটা ধ্বংসস্তূপ। নেই সম্পদ, নেই স্থিতিশীলতা। সেই অন্ধকারে একমাত্র আলোতে জ্বলছিল পশ্চিমে থাকা আমেরিকা। কারণ যুদ্ধ তাদের ক্ষতি করেনি, বরং আরও শক্তিশালী করেছিল। আর সেই শক্তির জোরে তারা বিশ্বের সামনে একটাই প্রস্তাব রাখল, বৈশ্বিক মুদ্রা হবে ডলার। অন্য দেশগুলো আপত্তি তুলল, কাগজের টুকরোকে কেন বিশ্বাস করব আমরা? আমেরিকা বলল, কারণ আমাদের ডলার কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, প্রতিটি ডলারের পেছনে আছে সোনা। যতটুকু ডলার ছাপাই ততটুকুই স্বর্ণ মজুত করি ভল্টে। এই কথা শুনে বাকি দেশগুলো ভাবল, ডলারের উপর ভরসা না থাকলেও সোনার উপর তো ভরসা রাখা
খাই যায়। ফলস্বরূপ জন্ম নিল এক ঐতিহাসিক চুক্তি, 1944 সালের ব্রিটেন উডস চুক্তি, যে চুক্তির নিয়মে পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সোনা এনে দিল আমেরিকার হাতে, বিনিময়ে পেল ডলার। শর্ত ছিল একটাই, যখন অর্থনীতি ঘুরে দাঁড়াবে তখন ডলার ফিরিয়ে দিয়ে সোনা নিয়ে যাবে, অনেকটা বন্ধকের মতো। এরপর ধীরে ধীরে গোটা পৃথিবী ডলারের মাধ্যমে ব্যবসা শুরু করলো। রাতারাতি ডলার হয়ে উঠল বিশ্বের একমাত্র ভরসার মুদ্রা। কিছু দেশ যখন ভাবছিল এবার সময় হয়েছে ধার নেওয়া ডলার ফিরিয়ে দিয়ে নিজেদের সোনা ফেরত নেব, ঠিক তখনই 1971 সালে হঠাৎ একদিন আমেরিকা ঘোষণা করলো আজ থেকে ডলার আর সোনার সাথে বাধা নেই, আমরা যখন খুশি যতটুকু খুশি ডলার ছাপাবো। সবার মাথায় হাত, কারণ যে বিশ্বাসের উপর দাঁড়িয়ে ডলারকে সিংহাসন দেওয়া হয়েছিল সেই বিশ্বাসই তুলে নিল আমেরিকা। কিন্তু ততদিনে ডলার এতটাই গেঁথে গেছে বৈশ্বিক অর্থনীতিতে যে তাকে সরানোর কোনো উপায় নেই। খেলাটা বোঝা গেল, তবে অনেক দেরিতে। এটা যেন একটা রাজনৈতিক নেতাদের ভোটে ওঠার কৌশল। নির্বাচনের আগে নেতা বলে ভোট দাও, ক্ষমতা এলে তোমাদের হাতে তুলে দেব সমগ্র মুল্লুক। ভোটে জিতে সে হাসি মুখে বলে কতই না সহজ জনগণকে বানানো উল্লুক। যাই হোক, এই ঘটনার পর পৃথিবীর প্রতিটা দেশ সতর্ক হয়ে গেল। বার্তাটা স্পষ্ট, কারো উপর ভরসা করা যাবে না নিজেকে ছাড়া। তখন থেকেই প্রতিটা দেশ স্বাধীনভাবে নিজের মতো করে যতটা সম্ভব স্বর্ণ রিজার্ভ করতে শুরু করলো। আর ফলাফল, মাত্র এক দশকে 1971 থেকে 1980 স্বর্ণের দাম $167 থেকে লাফিয়ে উঠল $932, 500% বেশি বৃদ্ধি এক দশকে। এরপর স্বর্ণকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পৃথিবীর প্রতিটা দেশ স্বর্ণকে সবার আগে রাখতে শুরু করলো। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হলো চীন। 2024 সাল পর্যন্ত যাদের গোল্ড রিজার্ভ ছিল তুলনামূলক সামান্য, পরবর্তী মাত্র 2 বছরে দেখুন তারা দিয়েছে কি এক অবিশ্বাস্য লম্বা লাফ। আগে যেখানে চীন প্রতি বছর কিনতো 2.5 থেকে 3,000 কেজি স্বর্ণ, আজ সেখানে তারা কিনছে 30 থেকে 40,000 কেজি স্বর্ণ, সেটাও প্রতি বছর। কারণটা পুরো পৃথিবী বুঝে গেছে, কাগজের মুদ্রার কোনো গ্যারান্টি নেই। যার কাছে যত বেশি স্বর্ণ সে তত বেশি সমৃদ্ধ, তত বেশি শক্তিশালী। কিন্তু এখানেই আসল সমস্যা, প্রতি বছর সমগ্র পৃথিবীতে মাইন করে বের করা হয় মাত্র 3,000 টন স্বর্ণ। আর এই সীমিত স্বর্ণের দিকে চোখ রয়েছে পৃথিবীর প্রতিটা দেশের, প্রতিটা ধনী ব্যক্তির, প্রতিটা বিনিয়োগকারীর, এমনকি আমার আপনার মতো সাধারণ মানুষেরও। আর জানেনই তো, যাকে সবাই চায় তার দাম বেড়ে যায়, হোক সে মানুষ কিংবা মেটাল। এর উপর আরেকটা বাস্তবতা হলো বর্তমান পৃথিবী যুদ্ধ বিধ্বস্ত। এর সাথে তার যুদ্ধ ও ওকে মিসাইল ছুটছে সে তাকে। ভবিষ্যতে কি হবে কেউ জানে না। তৃতীয় বিশ্বযুদ্ধের আলোচনাও এখন আর কল্পকাহিনী নয়। আর স্বর্ণের সেই গোল্ডেন রুল মনে আছে তো, যখন অস্থিরতা আসে, যুদ্ধ আসে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়, তখন স্বর্ণের দাম বাড়ে। আর যখন সব শান্ত থাকে, পৃথিবীতে কোনো ঝামেলা নেই, তখন স্বর্ণ স্থির থাকে, অনেকটা গডজিলার মতো। শান্ত পরিবেশে নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু যখনই পরিবেশ অশান্ত হয় তখনই তুলকালাম বাঁধিয়ে দেয়। তাই বিশেষজ্ঞরা সাজেস্ট করেন সমগ্র বিনিয়োগ পোর্টফোলিওর অন্তত 10% স্বর্ণে রাখুন। আমি নিজেও বেশ কিছুদিন ধরে এটা মেনে চলছি। অ্যাসেট আইডিয়া নাম্বার 2, দ্য ওল্ডেস্ট ওয়েলথ। আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, পুরনো চাল ভাতে পারে। অনেকে এটাকে গ্রামের বুড়ো মানুষের পুরনো কথা ভেবে হাসেন, কিন্তু জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে বেশি বিলিয়নার আর মিলিয়নার তৈরি হয়েছে এই পৃথিবীর সবচেয়ে পুরনো, সবচেয়ে আদিম অ্যাসেট জমি বা রিয়েল এস্টেট থেকে। কারণটা জটিল কিছু নয়, বরং এত সহজ যে শুনলে মনে হবে এটা তো আমিও জানতাম। পৃথিবীর জমির পরিমাণ একটুও বাড়ছে না, কিন্তু মানুষ বাড়ছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। একটু ভাবুন, 1950 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র 4 কোটি, আজ সেটা 18 কোটির ওপরে। আর জমি সেই একই, 1 ইঞ্চিও বাড়েনি। মানে চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ দাঁড়িয়ে আছে পাথরের মতো। অর্থনীতির ভাষায় এটাকে বলে ডিমান্ড সাফোকেশন। যখন চাহিদা পূরণ করা সম্ভব হয় না, তখন দামেরও আর নাগাল পাওয়া যায় না। এর প্রমাণ খুঁজতে বেশি দূরে যেতে হবে না। আপনার বাবাকে বা দাদাকে একবার জিজ্ঞেস করুন 30 বছর আগে যে জমি কিনেছিল 5,000 টাকায়, সেটার দাম আজ কত? তার মুখের হাসিটা হবে আপনার উত্তর। এবার আরেকটু চমকে দেই, পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তিগত জমির মালিককে জানেন? বিল গেটস। শুধু আমেরিকাতেই তার রয়েছে 2.5 লাখ একরেরও বেশি জমি। মাইক্রোসফট বানানো মানুষটাও কিনা জমি কিনছেন, কারণ উনি বোঝেন সফটওয়্যার পুরনো হয়, প্রযুক্তি বদলায়, ট্রেন্ড আসে, ট্রেন্ড যায়, কিন্তু জমি কখনো পুরনো হয় না। একটু আগে স্বর্ণকে বলেছিলাম গডজিলা, যে শান্ত পরিবেশে ঘুমায়, অশান্ত পরিবেশে তুলকালাম বাঁধায়। তাহলে জমি কি? জমি হলো সেই পাহাড় যার উপর গডজিলাও হেলান দিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নেয়। ভাই মাথায় রাখুন, সুযোগ হলে এমন একটা জমি কিনুন যেটা আপনি আর কখনোই বিক্রি করবেন না, বরং পরের প্রজন্মকে দিয়ে যাবেন। কারণ জমি শুধু সম্পদ নয়, জমি হলো উত্তরাধিকার। এমন একটা উত্তরাধিকার যেটা সময়ের সাথে সাথে কেবল মূল্যবান হতেই থাকে। অ্যাসেট আইডিয়া নাম্বার 3, দ্য কিংডম বিল্ডার। প্রতিদিন যদি আপনি 100 কোটি টাকা ইনকাম করেন, তবু ইলন মাস্কের সম্পদে পৌঁছাতে আপনার লেগে যাবে 257 বছরেরও বেশি। একটু থামুন, এই সংখ্যাটার দিকে আরেকবার তাকান। আপনি মারা যাবেন, আপনার ছেলেও মারা যাবে, ছেলের ছেলেও মারা যাবে, তবুও পৌঁছানো যাবে না। তাহলে প্রশ্ন হলো, মানুষটা কি করে এত সম্পদ গড়লেন? তিনি কি টাকা ছাপানোর মেশিন লুকিয়ে রেখেছেন ঘরে, নাকি আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন? আজ 2026 সালে গুগলে যদি সার্চ
সার্চ করেন তবে দেখবেন ইলন মাস্কের নেটওয়ার্থ দাঁড়িয়ে আছে প্রায় $852 মিলিয়ন। টাকার হিসাব করলে সংখ্যাটা এত বড় যে কলমে লিখতে গেলে কালি শেষ হয়ে যায়, মহাকাশের আলোকবর্ষের মতো। মুখে বলা যায় কিন্তু আসলে বোঝা যায় না। তবু ধরুন তিনি যদি 18 বছর বয়স থেকে শুরু করে থাকেন তাহলে প্রতিটা দিন তিনি ইনকাম করছেন প্রায় 723 কোটি টাকা। সেখানে আমরা শুরুতে বলেছিলাম মাত্র 100 কোটির কথা। যাই হোক, প্রশ্নটা এখনো একই, তিনি কিভাবে এত বড় সাম্রাজ্য তৈরি করলেন? উত্তরটা আসলে অবাক করার মতো সহজ, বিজনেস। পৃথিবীতে যত ধনী মানুষ আছেন তাদের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা জিনিসই আছে, ব্যবসা। ভারতের সবচেয়ে বড় উদ্যোক্তা ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন মাত্র 10,000 টাকা নিয়ে। বাংলাদেশের কিংবদন্তি আকিজউদ্দিন শুরু করেছিলেন ফেরি করে চানাচুর বিক্রি করে। আর বিনিয়োগের বাদশাহ ওয়ারেন বাফেট, তিনি শুরু করেছিলেন বাড়িতে বাড়িতে গিয়ে কোকা কোলা বিক্রি করে। শুরুটা ছোট ছিল, স্বপ্নটা ছিল বড়, কারণ তারা একটা সত্য জানতেন যেটা অনেকেই জানেন না, বিজনেস মানুষকে বাদশা বানায় আর চাকরি বানায় চাকর। আমি তো সাধারণ মানুষ, বড় পুঁজি নেই, বড় সুযোগ নেই, আমি কিভাবে ব্যবসা করব? তবে উপরের মানুষগুলোর দিকে একবার তাকান, তারাও শুরু করেছিল সাধারণ হিসেবেই। পার্থক্য একটাই, তারা শুরু করেছিলেন। তাই যদি আপনার ভেতরে সামান্যতম একটা স্বপ্নও থাকে, যদি কোনো একটা ছোট্ট সুযোগও চোখে পড়ে, তাহলে জীবনে একবার হলেও ঝাঁপ দিয়ে দেখুন, হয় জিতবেন না হয় শিখবেন। কিন্তু যদি না ঝাঁপান তাহলে নিশ্চিত থাকুন আপনি যা হারাবেন সেটার নাম সম্ভাবনা। আর সম্ভাবনাই হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর ফেরত আসে না। অ্যাসেট আইডিয়া নাম্বার 4, দ্য আল্টিমেট অ্যাসেট। আজ থেকে প্রায় 275 বছর আগে এক অসাধারণ মানুষ বলে গিয়েছেন একটা অসাধারণ কথা, অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। কথাটা সেই 1750 সালের, কিন্তু আজ 2026 সালে এসেও এর একটা শব্দও পুরনো হয়নি, বরং আরো বেশি সত্যি হয়ে উঠেছে। আমেরিকার অন্যতম সেলফমেড বিলিয়নার অ্যান্ড্রু কার্নেগি একবার ইন্টারভিউয়ে বলেছিলেন, আপনারা যদি আমার থেকে সমস্ত সম্পদ, টাকা, ব্যবসা নিয়েও নেন, তবুও আমি আবার শূন্য থেকে কিছু বছরের মধ্যেই সবকিছু অর্জন করে দেখাবো, কারণ আমার কাছে আছে আমার জ্ঞান, যা আপনি কখনোই নিতে পারবেন না। ইতিহাসে এর সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন জাপানিজরা। 1945 সালে আমেরিকা হিরোশিমা আর নাগাসাকিতে যখন পারমাণবিক বোমা ফেলল, তখন জাপান কার্যত ধ্বংস। শহর নেই, কারখানা নেই, অর্থনীতি নেই। বাইরের দুনিয়া ভেবেছিল জাপান শেষ হয়ে গেছে, কিন্তু মাত্র 3 দশকের মধ্যে জাপান উঠে দাঁড়ালো। শুধু উঠে দাঁড়ালো না, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে গেল। কিভাবে? কারণ বোমা তাদের শহর ধ্বংস করতে পেরেছিল, কিন্তু তাদের মাথার ভেতরে যা ছিল সেটা ধ্বংস করতে পারেনি। এটাই ব্রেনের শক্তি। এবার একটু কাছে আসুন, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি জিনিস কোনটা? হীরা না, সোনা না, তেল না। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর এই ক্ষমতা তৈরি হয় মাথার ভেতরে, বইয়ের পাতায়, অভিজ্ঞতার আগুনে, শেখার অভ্যাসে। ওয়ারেন বাফেট প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা বই পড়েন। বিল গেটস প্রতি বছর 50টিরও বেশি বই শেষ করেন। ইলন মাস্ক ছোটবেলায় একটানা 2টো করে বই পড়তেন। তারা কি সময় নষ্ট করছিলেন? না, তারা বিনিয়োগ করছিলেন পৃথিবীর সবচেয়ে লাভজনক জায়গায়, নিজের ব্রেনে। কারণ তারা জানতো সোনার দাম ওঠানামা করে, জমির বাজার গরম ঠান্ডা হয়, ব্যবসায় লাভ লোকসান আসে, কিন্তু একটা মানুষের জ্ঞান, সেটা কখনো লোকসানে যায় না। কারণ স্বর্ণ চুরি যেতে পারে, জমি দখল হতে পারে, ব্যবসা ডুবে যেতে পারে, কিন্তু আপনার মাথার ভেতরে যা আছে সেটা কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। এটাই ব্রেনকে করে তোলে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে লাভজনক অ্যাসেট। তাই আজ থেকেই শুরু করুন। প্রতিদিন একটু পড়ুন, একটু শিখুন, একটু ভাবুন, একটা ভালো ভিডিও দেখুন। মনে রাখবেন, স্বর্ণ কিনতে টাকা লাগে, জমি কিনতে টাকা লাগে, ব্যবসা শুরু করতেও টাকা লাগে, কিন্তু ব্রেনে বিনিয়োগ করতে লাগে শুধু একটাই জিনিস, ইচ্ছা শক্তি। আমি জানি সেটা আপনার কাছে রয়েছে, না হলে হাজারো লাখো নাচ গান আর ফানি ভিডিও ছেড়ে এই ভিডিও আপনি দেখতেন না। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ভিডিও পেতে SSS মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।